হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের পেজ নাম্বার 729। এই 729 পেজের তোমাদের ধাতুবিদ্যার যে সমস্ত 2 নম্বরের কোশ্চেন আছে তার মধ্যে 19-এর দাগ থেকে 36-এর দাগ পর্যন্ত এই ভিডিওটিতে দেব। এর আগের ভিডিওটিতে তোমাদের অলরেডি 18 পর্যন্ত দেওয়া হয়ে গিয়েছে, আর তোমরা প্লে লিস্টে সমস্ত ভিডিওগুলি পেয়েও যাবে, এই সাজেশনের সম্পূর্ণ ভিডিওগুলি। তো দেখো 19-এর দাগেরটি কী বলেছে, লোহার জিনিসের উপর দস্তার প্রলেপ দেবার উদ্দেশ্য কী। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে এটা লিখতে হবে, লোহার দ্রব্যকে খোলা বাতাসে রেখে দিলে অবিশুদ্ধ লোহা বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে মরচি উৎপন্ন করে, ফলে লোহার দ্রব্য ক্ষয়প্রাপ্ত হয়। ধাতুর সক্রিয়তা শ্রেণীতে জিঙ্ক বা আয়রনের উপরে অবস্থিত হয় লোহা অপেক্ষা বেশি সক্রিয় এবং বেশি তড়িৎ ধনাত্মক হয়। ফলে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিলে জিঙ্ক লোহা অপেক্ষা আগে ইলেকট্রন বর্জন করে জারিত হয়। তাই জিঙ্ক ও লোহাকে একই সঙ্গে বা একসঙ্গে আর্দ্র বায়ুর সংস্পর্শে রাখলে লোহার আগে জিঙ্ক বাতাসে অক্সিজেন বা জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে জারিত হয়। ফলে লোহা অবিকৃত থাকে এবং জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তাই লোহার মরচে পড়া রোধ করার জন্য জিঙ্ক লেপন বা গ্যালভানাইজেশন করা হয়। তো এটাই হলো অ্যান্সার। এর পরের কোশ্চেন কী আছে দেখে নাও। এরপর 20 দাগেরটা, CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে। তো অ্যান্সারটা দেখে নাও। এটা 17 সালে পড়েছিল, তাছাড়াও অনেকবার কোশ্চেনটা আসছে। তো অ্যান্সারটা দেখো, CuSO4 এর নীল বর্ণের জলীয় দ্রবণে একটি জিঙ্কের টুকরো যোগ করলে জিঙ্ক CuSO4 দ্রবণ থেকে লাল রং এর ধাতব কপার প্রতিস্থাপিত করে এবং নিজে জিঙ্ক সালফেটে জারিত হয়। CuSO4 প্লাস Zn Cu প্লাস ZnSO4 এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এবার ব্যাখ্যাটা যদি 17 সালে যেমন ব্যাখ্যা চেয়েছিল, ব্যাখ্যা চাইলে ব্যাখ্যাটা দিবে, নাহলে দরকার নেই, বিক্রিয়া পর্যন্ত লিখলেই হবে। তো ব্যাখ্যা যদি চায় তাহলে লিখবে, ব্যাখ্যার CuSO4 এর Cu2 প্লাস আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে CuF বিজারিত হয়। সুতরাং CuSO4 জারক পদার্থ। জিঙ্ক বা Zn পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2 প্লাস আয়নে জারিত হয়, সুতরাং Zn বিজারিত পদার্থ। আয়ন হিসেবে Cu2 প্লাস প্লাস 2e থেকে Cu এটা বিজারণ হচ্ছে, Zn মাইনাস 2e থেকে Zn2 প্লাস এটা জারণ হচ্ছে। আর দুটোকে যদি একসঙ্গে আমরা যোগ করি তাহলে কী পাবো, Cu2 প্লাস প্লাস Zn, এখান থেকে পাচ্ছি আমরা Cu প্লাস Zn2 প্লাস, অর্থাৎ Zn থেকে Zn2 প্লাস কী হচ্ছে, এটা জারণ। সুতরাং এটি জারণ বিজারণ প্রক্রিয়া। ঠিক আছে, এটাই হলো এর অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেন কী আছে দেখো। এরপর 21-এর দাগেরটা, লোহার পাত্রে কপার সালফেটের দ্রবণ রাখা উচিত নয়, কেন ব্যাখ্যা করো। তাহলে বলছে লোহার পাত্রে কপার সালফেট কেন রাখা উচিত নয় সেটাই ব্যাখ্যা করতে বলেছে। তো অ্যান্সারটা দেখে নাও। দেখো এখানে কোশ্চেনটা কীভাবে দেওয়া আছে, কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার দণ্ড প্রবেশ করালে কী হবে, আর এখানে বলছে লোহার পাত্রে কপার সালফেট রাখলে কী হবে। জিনিসটা একই, তাহলে লোহার পাত্রে কপার সালফেট রাখলে লোহা কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করবে, CuSO4 এর জায়গায় হয়ে যাবে সেটা FeSO4। ঠিক আছে, মানে বিক্রিয়া একই লিখবো। তো সেখানে শুধুমাত্র তাহলে লোহাটা কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করবে, অর্থাৎ লোহার পাত্রটা ক্ষয় হতে থাকবে। তাহলে নীল বর্ণের কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার দণ্ড প্রবেশ করালে, এখানে এইভাবে লিখবো না, এখানে লিখবো যে লোহার পাত্রের উপর কপার সালফেটের জলীয় দ্রবণ রাখলে, তারপর এইখান থেকে লিখবো লোহা অর্থাৎ বা লোহার পাত্র দুটি করে ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে দ্রবণে চলে আসে এবং প্রতিটি Cu2 প্লাস আয়ন দুটি করে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে লাল বর্ণের কপার Cu রূপে দ্রবণে অধক্ষিপ্ত হয়। ফলে নীল বর্ণের দ্রবণ ধীরে ধীরে বর্ণহীন দ্রবণে পরিণত হবে। ঠিক আছে, অর্থাৎ যে কপার সালফেটটা ছিল তার বর্ণহীন হতে থাকবে। তাহলে Fe প্লাস CuSO4 থেকে পাবো আমরা FeSO4 প্লাস Cu। আর জারণ বিজারণ বিক্রিয়াটা আলাদা করে এইভাবে দেখিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এটাই হলো এর অ্যান্সার। এর পরের কোশ্চেন কী আছে দেখো, 22-এর দাগেরটা, দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ কেন রাখা যায় না ব্যাখ্যা করো, বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা দেখো, যেটা আগেরটা ছিল জিঙ্কের সঙ্গে কপার সালফেটের বিক্রিয়া, আছে একই রকমই কোশ্চেনটা। হ্যাঁ, জাস্ট একটু ঘোরানো আছে। এবার সেই উত্তরটাও লিখতে পারো বা একটু ঘুরিয়ে বলেছে ঘুরিয়েও বলতে পারো। তো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা লিখবে, ধাতুর সক্রিয়তা সারিতে দস্তা বা জিঙ্ক কপারের অনেক উপরে অবস্থান করে, সেই জন্য দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখলে দস্তা কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করে ধাতব কপার অধক্ষিপ্ত করে, সেই জন্য দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যায় না। বিক্রিয়া CuSO4 প্লাস Zn ZnSO4 প্লাস Cu। তো এটা অ্যান্সার। এখানে ইউটা ছোটো হাতের হবে, এটা ক্যাপিটাল করে দিয়েছে। ঠিক আছে, Cuটা ছোটো হাতের হবে। তো চলো এর পরবর্তী কোশ্চেন কী আছে, অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয়, কেন।
অথবা বলছে আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। এই যে দেখো অ্যান্সারটা, টক জাতীয় খাবার বা আম্লিক ফল বা আচার অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপারের পাত্রে রাখা বা প্রসেসিং করা উচিত নয়, কারণ টক জাতীয় খাবার, আম্লিক ফল বা আচারের বিভিন্ন জৈব অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড ইত্যাদি উপস্থিত থাকে। জিঙ্ক বা অ্যালুমিনিয়ামের পাত্রে এসব খাবার রাখলে, কোশ্চেনে যেহেতু অ্যালুমিনিয়াম বলেছে, তোমরা শুধু অ্যালুমিনিয়াম পাত্র বলেছে, এখানে তাহলে জিঙ্কটা লিখবো না আমরা। অ্যালুমিনিয়ামের পাত্রে এসব খাবার রাখলে জৈব অ্যাসিডগুলি অ্যালুমিনিয়াম এর সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে যথাক্রমে অ্যালুমিনিয়াম ঘটিত লবণ উৎপন্ন করে। ঠিক আছে, এবার বিক্রিয়াটা, প্রথমের বিক্রিয়াটা লিখতে হবে অ্যালুমিনিয়ামেরটা, 6RCOOH প্লাস 2Al, এখান থেকে হয়ে যাবে 2RCOO3Al প্লাস 3H2। ঠিক আছে, তো এই বিক্রিয়াটা লিখে দিলে হয়ে যাবে। এই যে বিক্রিয়ায় RCOOH আছে, RCOOH এটা হলো একটা জৈব অ্যাসিড। এই বিক্রিয়াটা লেখার পর লিখে দেবে যে RCOOH হলো একটি জৈব অ্যাসিড। তো চলো এরপরে কোশ্চেন কি আছে দেখো। এরপর 24 দাগেরটা, কপারের পাত্র আর্দ্রবায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে এইটা আমাদের লিখতে হবে যে আর্দ্রবায়ুর সংস্পর্শে দীর্ঘদিন তামার সংকর ধাতু নির্মিত বস্তু রাখলে প্রথমে বস্তুটির ওপর কিউপ্রিক অক্সাইডের শুষ্ক আস্তরণ পড়ে, পরে অক্সাইডের আস্তরণটি বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় সবুজ বর্ণের ক্ষারকীয় কপার কার্বনেট পরিণত হয়, ফলে সেটির আস্তরণটি সবুজ বর্ণ ধারণ করে। বিক্রিয়াটা 2Cu প্লাস H2O প্লাস CO2 প্লাস O2 থেকে পাবো আমরা CuCO3.CuH এর হোল টু সবুজ বর্ণ। ঠিক আছে, এতটা পর্যন্ত লিখলেই হবে। এরপর চাইলে লিখতে পারো, এছাড়া বায়ুর মধ্যে SO2 থাকলে সবুজ বর্ণের ক্ষারকীয় কপার সালফেটের আস্তরণ সৃষ্টি হয়, 8Cu প্লাস 6H2O প্লাস 2SO2 প্লাস 5O2, এখান থেকে পাবো 2CuSO4.3CuOH এর হোল টু, এটাও সবুজ বর্ণের হবে। তো এই যে দ্বিতীয় স্টেপটা, এটা লেখার দরকার নেই, প্রথম স্টেপটা এতটা পর্যন্ত লিখলেই চলবে, 2 নম্বর। ঠিক আছে, তো চলো এর পরের কোশ্চেন কি আছে। এরপর হবে 25 দাগ। কি আছে দেখো কোশ্চেনটা, ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া, বুঝিয়ে দাও। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে এটা লিখবে যে ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন বিজারণ প্রক্রিয়া, এই অ্যান্সারটা লিখলেই হবে। লিখব ধাতব যৌগ অর্থাৎ ধাতব সালফাইড বা ধাতব অক্সাইডগুলিকে তড়িৎ বিশ্লেষণ, কার্বন বিজারণ, থার্মিট পদ্ধতি ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই ধাতুতে পরিণত করা যায়, অর্থাৎ ধাতব আয়নগুলি প্রয়োজনীয় ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়, ফলে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া হলো বিজারণ প্রক্রিয়া। দিয়ে এইভাবে লিখে দেবো একটা উদাহরণ দিয়ে, ZnO প্লাস C থেকে Zn প্লাস CO, এভাবে লিখলেও হবে। আর তোমরা যদি এমনি ধাতু, যেমন ধরো জিঙ্ক প্রথমে উল্লেখ করে দেওয়া হলো, জিঙ্কের পরিবর্তে অন্য যে কোনো ধাতু অর্থাৎ মেটাল, সেটা যদি তোমরা চিহ্নিত করতে চাও, তাহলে ZnO না লিখে সেখানটা আমরা লিখতে পারি MO। ঠিক আছে, MO লিখলেও এভাবে করলেও চলবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে করবে, এইভাবে লিখতে পারো। ঠিক আছে, যেমন একটা কার্বন বিজারণের উদাহরণ দেওয়া আছে, MO প্লাস C, এখান থেকে পাবো M ধাতু প্লাস CO, এইভাবে বিক্রিয়াটা লিখলেও চলবে। তো চলো এর পরের কোশ্চেন কী আছে। এরপর 26 দাগেরটা, জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। তাহলে দেখো অ্যান্সারটা তোমাদের দেখাচ্ছি। কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু পাওয়া যায়। চুল্লিতে জিঙ্ক অক্সাইড কার্বন সহ তীব্র উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইড কার্বনের সাহায্যে ধাতব জিঙ্কে বিজারিত হয় এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ ZnO প্লাস জিঙ্ক অক্সাইড, তার সঙ্গে যখনই কার্বন যোগ করবো জিঙ্কটা আলাদা হয়ে যাবে আর কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে, Zn প্লাস CO। তো এটা হলো এর অ্যান্সার। তো চলো এর পরের কোশ্চেন 27 দাগেরটা, লোহার মরিচা পড়া প্রতিরোধের 2টি উপায় লেখো। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। মরিচা পড়া বন্ধ করার জন্য অনেকই উপায় আছে নিবারণের জন্য, তো 2টো উপায় লিখতে বলেছে। তোমরা দেখো এখানে অনেকগুলো উপায় দেখতে পাচ্ছ, গ্যালভানাইজেশন, টিন প্লেটিং, ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, তাছাড়াও সাধারণভাবে কি আমরা লোহার উপর যদি আলকাতরা দিয়ে দিই বা রং দিয়ে দিই তাহলেও হবে। তো যে কোনো 2টো উপায় লিখে নাও, এখান থেকেও লিখতে পারো, আর নাহলে যেগুলো সাধারণ প্রক্রিয়া সেগুলো লিখলেও চলবে। তো চলো এরপরে কোশ্চেন কী আছে দেখে নাও। জিঙ্ক ব্লেন্ডকে খনিজ ও আকরিক 2 বলা হয় কেন। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও।
তাহলে দেখো জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা যায় কেন? তো অ্যান্সারটা লিখবে, খনিজ পদার্থ হলো প্রকৃতিজাত অজৈব ধাতব যৌগসমূহ যা বিভিন্ন অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় ভূগর্ভে বা ভূপৃষ্ঠে অবস্থান করে। এই ধাতব যৌগগুলির মধ্যে কেবলমাত্র যেগুলি থেকে স্বল্প ব্যয়ে এবং সহজ উপায়ে ধাতু নিষ্কাশন করা সম্ভব সেগুলি হলো আকরিক। অন্য ধাতব যৌগগুলি বলা হয় খনিজ। জিঙ্ক ব্লেন্ড জেডএনএস হলো প্রকৃতিজাত অজৈব ধাতব যৌগ এবং এই যৌগটি থেকে স্বল্প ব্যয়ে এবং সহজ উপায়ে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়। এই জন্য জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা হয়। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। এর পরের কোশ্চেন কি আছে দেখো, 29-এর দাগেরটা, CuSO4 এর জলীয় দ্রবণে 1 টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে Cu ও Fe এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কি জানা যায়? তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তো দেখো এটা লিখবে যে CuSO4 এর জলীয় দ্রবণে অথবাটা এটা CuSO4 প্লাস Fe থেকে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে Cu প্লাস FeSO4। এবার সক্রিয়তা শ্রেণী বলেছে, তাহলে লোহার রাসায়নিক সক্রিয়তা, প্রথমে রাসায়নিক বিক্রিয়া জানতে চেয়েছিল, বিক্রিয়াটা এটা রাসায়নিক বিক্রিয়া বলে লিখে নাও। তারপর লিখবে সক্রিয়তা শ্রেণী, লোহার রাসায়নিক সক্রিয়তা কপারের থেকে বেশি, অর্থাৎ সক্রিয়তা শ্রেণীতে লোহা বা আয়রন কপারের উপরে অবস্থিত হবে, এটাই এদের আপেক্ষিক অবস্থান। ঠিক আছে, এটাই অ্যান্সার, এই 3 লাইন। তো চলো এর পরের কোশ্চেনে যাওয়া যাক। এরপর বলছে মরচে পড়ার 2টি আর্থিক ক্ষতি উল্লেখ করো। তো মরচে পড়লে কি আর্থিক ক্ষতি হয়, এটা আশা করি উত্তর বলতে হবে না, এটা সবাই জানো। তো চলো এদের পর 31-এর দাগেরটা, ডুরালুমিনের ব্যবহার লেখো। ডুরালুমিনের ব্যবহার আগে অনেকগুলো দেখানো হয়েছিল, যে প্রথমে যে কোশ্চেনগুলো ছিল তাতেও ডুরালুমিনের ব্যবহার জানতে চেয়েছিল। আচ্ছা, এখানেও আছে আবার, আর একবার দেখিয়ে দিচ্ছি। মোটর গাড়ি, বিমানের কাঠামো, কৃত্রিম উপগ্রহ প্রস্তুতিতে, এছাড়াও যেটা হয় প্রেসার কুকার প্রস্তুতিতে ডুরালুমিন ব্যবহার করা হয়। তো চলো পরের কোশ্চেন কি আছে, সংকর ধাতু ব্যবহারের 2টি সুবিধা লেখো। তো সংকর ধাতু ব্যবহারের 2টি সুবিধা দেখে নাও। তাপ ও তড়িৎ পরিবহন ক্ষমতা প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়। উপাদান ধাতুগুলি অপেক্ষা সংকর ধাতুর কাঠিন্য বেশি, জলবায়ুর হাত থেকে ধাতুকে রক্ষা করা যায়, অর্থাৎ ধাতুর ক্ষয় রোধ হয়, নমনীয়তা, ঘাত সহনশীলতা, সম্প্রসারণশীলতা নিয়ন্ত্রিত হয়। তো এগুলো হচ্ছে এর পয়েন্ট। তো চলো এর পরে কোশ্চেন, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো। তো তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, যদি এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট নয় তোমাদের পরীক্ষার জন্য এই মুহূর্তে, অ্যাকচুয়ালি না পড়াই ভালো। এটা তোমাদের টেক্সটে এই বিক্রিয়াগুলো নেই, এটা সহায়িকায় আছে। তো তোমাদের যাই হোক অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, কোশ্চেন যেহেতু দিয়েছে। তো দেখো বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, প্রথমে লিখবে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম Al2O3 প্রস্তুতি। এটি প্রধানত বায়ার পদ্ধতিতে করা হয়। Al2O3.2H2 এটা বক্সাইট। এখানে দেওয়া হচ্ছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 45% এর সাথে NaOH। সেখান থেকে আমরা পেয়ে গেলাম সোডিয়াম অ্যালুমিনেট অর্থাৎ NaAlO2। সেটা আদ্র বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন হলো, AlOH3, মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যদি 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে পেয়ে যাবো বিশুদ্ধ অ্যালুমিনিয়াম Al2O3। বোঝা গেছে? দিয়ে এই ভাষাটাগুলো লিখবে, কত পার্সেন্ট কি মেশানো হয়, তারপরে এই বিক্রিয়াগুলো। ওকে, তো চলো এরপরে কোশ্চেন কি আছে। এরপর 34-এর দাগেরটা, সমুদ্রগামী জাহাজের ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেসিয়ামের ব্লক যুক্ত রাখা হয় কেন? তো এর অ্যান্সারটা দেখে নাও। এর অ্যান্সারটা হচ্ছে এটা, যে দেখতে সমুদ্রগামী জাহাজ, যে এগুলো ম্যাগনেসিয়ামের ব্লক দেওয়া আছে। আর আমি এটা পড়ছি না, এত বড় অ্যান্সার, তোমরা একবার এটা পড়ে নিও, ঠিক আছে? তো চলো এর পরবর্তী কোশ্চেন কি আছে, নাহলে ভিডিওটা পজ করে অ্যান্সারটা লিখে নাও। তো এরপরে কোশ্চেন 35-এর দাগ, কার্বন বিজারণ পদ্ধতির মূল নীতি সমীকরণ সহ ব্যাখ্যা করো। তো কার্বন বিজারণ পদ্ধতির মূল নীতি মানে কার্বন বিজারণ পদ্ধতিটাই লিখতে বলেছে। এই যে কার্বন বিজারণ পদ্ধতি দেখতে পাচ্ছ, পড়ছি না, এই কার্বন বিজারণ পদ্ধতিটা লিখে নিবে এবং বিক্রিয়াটা অবশ্যই লিখবে MO+C থেকে M+CO। তারপরে সেটাও লিখতে পারো MO+C থেকে আবার M+CO2। তো এটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। এরপরে কোশ্চেন কি আছে 36-এর দাগেরটা, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে নিচের বিক্রিয়াটি কোন তড়িৎ দ্বারে ঘটে? Mn++Ne। এখান থেকে পাচ্ছি M। বিক্রিয়াটি জারণ না বিজারণ? যুক্তি সহ উত্তর দাও। তো এটা ক্যাথোডে ঘটবে, তো
দেখে নাও পুরো উত্তরটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের আরও ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।